ষষ্ঠ এপিসোডের প্রথমেই আমাদের 7 বছর পূর্বের একটি ঘটনা দেখানো হয়। ইউএসএ সিলিকন ভ্যালি স্পেল নোশন নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক হয়েছে, আর এটি সুবি করেছে। ইউজাররা কখন কোন প্রোডাক্ট কিনতে পছন্দ করবে, কোনটা করবে না, এটা প্রেডিক্ট করতে স্পেল নোশন ইউজারদের গোপনে তাদের প্রাইভেট ডেটাগুলো কালেক্ট করে আসছিল। সুব তাদের কাছে ওই ডেটার অ্যাক্সেস চায়, কিন্তু কোম্পানি সিও মিশেল কিছুতেই দিতে রাজি হচ্ছিল না। সুব তখন ওই ডাটাগুলোকে ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এর সাথে সুব এটা অফার করে, তোমাদের সিস্টেম ইউজারের পছন্দ অপছন্দ প্রেডিক্ট করতে গত 2 বছর যাবত ফেল হচ্ছে। তোমরা যেটা চাইছো তার অ্যালগোরিদম আমার কাছে আছে, যা দিয়ে তুমি বিলিয়ন কামাতে পারবে। মিশেল শুধু জানতে চায় এই ডাটা দিয়ে আমরা বিজনেস করি, কিন্তু তুমি কি করবে? সুব বলে, তোমরা যেটা করছো প্রেডিক্ট, আমি তাই করব। সুব মিশেলকে একটি গল্প শোনায়। সুব বলে দেবতারা তাদের শক্তি সঞ্চার করার জন্য এক ধরনের পানীয় খুঁজে বের করেছিল, যার নাম ছিল সুরা। তখন অসুররাও এই সুরা পান করতে চাইতো, কিন্তু দেবতারা কিছুতেই চাচ্ছিল না যে অসুরা তাদের সমান হয়ে যাক, তারা এই সুরা পান করুক। এর জন্য দেবতারা তাদেরকে অন্য একটি পানীয় দেয়, যেটি ছিল মধুরা, বর্তমান যুগের অ্যালকোহল। অসুরা ওই মধুরা খেয়ে নিজেদেরকে অনেক শক্তিশালী ভাবত, ডিলিউশনে থাকত। এরপর নিজেদের মধ্যেই মারামারি হানাহানি করত। বর্তমান ওয়েবের সোশ্যাল প্ল্যাটফর্মও এই মধুরার মতো। এটি ব্যবহারকারীদেরকে তার নিয়ন্ত্রণ এবং ক্ষমতার মিথ্যা ধারণা দেয়। তারা জানেই না তারা যেসব ডেটা শেয়ার করছে তা দিয়ে কী করা হচ্ছে। আমি শুধু মানুষকে রিফর্ম করতে চাই, কলিযুগে শেষ করতে চাই। শুভ এই ডাটা কীভাবে ব্যবহার করবে তা আমরা সামনে দেখতে পাবো। এখান থেকে সিন প্রেজেন্টে চলে আসে। রসুল সিবিআই অফিসার ছিল। শুভের সাথে রসুলের কানেকশন ছিল, এটি প্রকাশ পেলে সিবিআইয়ের উপর মানুষের আস্থা উঠে যাবে। তাই রসুলের মৃত্যুটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়। রসুলের বডিটিকে রসুলের বাড়িতে রেখে এমনভাবে দেখানো হয় এবং পাবলিককে জানানো হয় যে রসুল তার সাথে কাজ করা তার কলিগদের মৃত্যুতে ডিপ্রেস ছিল, এজন্য সে আত্মহত্যা করেছে। আর কেশরের ব্যাপারে বলা হয় যে কেশর পালিয়েছে, তাকে ধরার চেষ্টা চলছে। এদিকে ডিজে এভাবে কেশরকে শ্যুট করায় পল এবং আওস্তি দুজনেই ডিজের উপর ক্ষিপ্ত। এর মাঝে আমাদেরকে শুভকে দেখানো হয় একটি নির্জন জায়গায় আপেল বাগান থেকে আপেল তুলছে। শুভের সাথে একটি বাচ্চা ছেলেকেও দেখা যায়, যে পাশের গ্রামেই থাকে। ছেলেটি বলছিল, আমি রোজ এখানে আসি, কিন্তু তুমি কখনো আমাকে তোমার ঘরে ঢুকতে দাও না কেন? শুভ তাকে একটি গল্প শুনিয়ে বলে, একবার যদি ভিতরে এসে পড়ো আর বের হতে পারবে না। এরপর বাচ্চাটি চলে যেতেই শুভ ঘরের ভিতরে চলে যায়। অন্যদিকে কেশরকে শ্যুট করার পিছনেও ডিজের একটি উদ্দেশ্য ছিল। ডিজে বলছে, আমরা নুসরাতকে বাঁচাতে পেরেছি। শুভের 2 হাত ছিল রসুল এবং কেশর, তাদেরকেও আমরা মেরে দিয়েছি। এখন নিশ্চয়ই শুভ চুপচাপ বসে থাকবে না, আর এখন কোনো অ্যাকশন নিতে গেলেই ওর ভুল হবে আর আমরা ওর কাছে পৌঁছাতে পারবো। অবশ্য কেশরের খুনের জন্য সিবিআই কোনো অ্যাকশন নিতে পারছে না, কারণ কেশরের খুনের রহস্যের সাথে রসুলের মৃত্যুর রহস্যটা বেরিয়ে আসতে পারে। এই জন্য আওয়াজটি অনেক চিন্তাভাবনা করে বলে, এখন এসব ভুলে সবাইকে একটি টিম হয়ে কাজ করতে হবে। এখন একটি লিড আছে, তা হলো কামিনী। কিন্তু কামিনী কোনোভাবেই মুখ খুলছে না। এজন্য পল কামিনীর পুরো হিস্টোরি বের করে নিয়ে কামিনীর সাথে কথা বলে। জানা যায় কামিনী ডোমেস্টিক অ্যাবিউজের শিকার। কামিনীর একটি মেয়ে হয়েছিল, যাকে হসপিটাল থেকে কিডন্যাপ করে খুন করা হয়েছিল। পল একটি বাচ্চা মেয়ের ছবি দেখিয়ে কামিনীকে জানায়, তোমার মেয়ে এখনও বেঁচে আছে। তোমার স্বামী এবং তোমার পরিবার তোমাকে মিথ্যা বলেছিল, কারণ ওই মেয়েটি তার স্বামীর ছিল না। আর শুভ সেই সুযোগটি নিয়েই তাকে ব্যবহার করছে। যদিও কামিনী পলের কথা মানতে চাইছে না, তারপর রিয়েলাইজ করতে পারছে পলের কথা সত্যিও হতে পারে, কারণ সামনে তার নিজের মেয়ের ছবি। অন্যদিকে বৃন্দা ডিজেকে ডাকে এবং বৃন্দা ন্যাশনাল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সের কথা বলে। বৃন্দা বলে, ও একবার বলেছিল যে প্রফেসরের সাথে কাজ করতো ওই কলেজের প্রফেসর। কলেজের নাম জানতে পেরে ডিজে বলে, এটা আমার অনেক বড় হেল্প করবে, কিন্তু ভয় হচ্ছে শুভ যদি জানতে পারে তুমি আমার হেল্প করছো, না জানি তোমার সাথে কি হয়। বৃন্দা বলে, ওই তো আমাকে বলতে বলেছে। ও সবসময় বলতো, আমাদের সবারই বাঁচার কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আমার জীবনের উদ্দেশ্য হয়তো আপনাকে রাস্তা দেখানো ছিল। এরপর ডিজে এনসিএসি কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল জানায় প্রফেসররাও কোয়ান্টাম কম্পিউটিং এবং এআই নিয়ে কাজ করছিল। সে এমন একটি সিস্টেম বানাতে চাচ্ছিল যা দিয়ে মানুষের কোয়ালিটিকে ইমপ্রুভ করা যাবে। সাথে আরও জানা যায় ডক্টররাও নিজেই একদিন নিজের ল্যাব পুড়িয়ে দিয়ে কোথাও চলে গিয়েছে। যাওয়ার কিছুদিন আগেও বলেছিল খুব শীঘ্রই সে সবল হতে চলেছে, তবে সে কোথায় গিয়েছে কেউ বলতে পারে না। ডিজে জানতে চায় সে কি কখনো তার ছেলে বা কোনো স্টুডেন্টের কথা বলেছিল। প্রফেসর বলে, একজন স্টুডেন্টের কথা বলতো। সে সবসময় বলতো এত কম বয়সী এতটা জিনিয়াস। ডিজে প্রফেসরের ল্যাবে যায় এবং প্রফেসরের ল্যাব চেক করে সেখানে শুভের একটি ইনফিনিটি সিম্বলও দেখতে পায়। পাশে একটি বক্সের মধ্যে কিছু ডকুমেন্টস, যেখানে প্রফেসর রাওর প্রজেক্ট আস্তমার নামে একটি ফাইল পাওয়া যায়। প্রিন্সিপাল আরও জানায় প্রফেসর রাও ডোমিনো ইফেক্টের উপর বেস করে তার এআই প্রজেক্ট বানানোর কথা বলেছিল। ডোমিনো ইফেক্টটি মূলত এমন একটি বিষয়, যখন কোনো ঘটনা ঘটবে তার পরিণাম হিসেবে অন্য ঘটনা ঘটবে, আর ওই ঘটনার পরিণামে অন্য একটি ঘটনা ঘটবে, আর এভাবে কন্টিনিউয়াস ঘটতেই থাকবে, যা ইচ্ছা করলেও থামানো সম্ভব নয়।
প্রফেসর রাওয়ের ডকুমেন্টসের মধ্যে ডিজে শুভের একটি চিঠি পায়, যেটা দেখে ডিজে বুঝতে পারে তার এখানে আসা এইসব ডকুমেন্টস পাওয়া এই সব কিছুই শুভের সেট করা ছিল। এরপর ডিজে ওই ল্যাবে পাওয়া সকল এভিডেন্স নিয়ে এটিএফে চলে আসে এবং অন্যদেরকেও জানায় যে প্রফেসররাও এআই নিয়ে কাজ করছিল আর তার মূল অ্যাসিস্ট্যান্ট ছিল শুভ। তার মানে শুভ এই এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ব্যবহার করতে যাচ্ছে। এরপর নায়না ওই এভিডেন্সগুলোকে চেক করতে নিয়ে যায়। এদিকে নুসরাতের ওই ঘটনার পর শ্যামা হসপিটালে ভর্তি আছে, কিন্তু ওই ইনোসেন্ট মেয়েটার মৃত্যুর জন্য নুসরাত নিজেকে ক্ষমা করতেই পারছে না। অবশ্য নিখিল নুসরাতকে বোঝানোর চেষ্টা করছিল। এর মাঝে নিখিলের কাছে শুভের নেক্সট টার্গেটের একটি লোকেশন আসে। লোকেশনটি ছিল ঝাড়খণ্ড। সেই লোকেশনে গিয়ে পুলিশ কারের মধ্যে মাস্ক পরিহিত অবস্থায় জার্নালিস্ট আকবর মির্জার বডি দেখতে পায়, কিন্তু ডিজার এটাই বুঝতে পারছে না শুভ কেন জার্নালিস্টকে মারবে। আবার তারা ভাবে হয়তো অ্যাটাকের বিষয় থেকে তাদেরকে বাইপাস করতে এই খুনটি করেছে। এর মধ্যে প্রফেসর রাওয়ার ডকুমেন্টস থেকে 2টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। একটি ছিল আনআইডেন্টিফাইড, যেটি শুভের হতে পারে, আর অন্যটি প্রফেসর রাওয়ের। প্রফেসরের ফিঙ্গারপ্রিন্টটি 2 জায়গায় ম্যাচ করেছে। একটি হচ্ছে তার কলেজের ডাটার সাথে, আর অন্যটি 5 বছর আগে উত্তরাখণ্ডে পাওয়া একটি আনআইডেন্টিফাইড বডির সাথে। জায়গাটি ছিল একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকা। ডিজে ও নিখিল ধারণা করে প্রফেসর নিখোঁজ হওয়ার পর থেকে প্রফেসর এবং শুভ হয়তো ওখানে তাদের প্রজেক্ট নিয়ে কাজ করেছে। এরপর যখন কাজ হয়ে গেছে শুভ প্রফেসরকে খুন করেছে। নিখিল বলছিল এটাই তো আমাদের চান্স, ওখানে সার্চ করলে শুভকে পাওয়া যাবে। কিন্তু পলের কথা, এলাকাটি একদমই দুর্গম পাহাড়ি এলাকা। এদিকে আশ্বিনী নক্ষত্রের 12 ঘন্টা বাকি আছে। পুরো এলাকা সার্চ করে যতক্ষণে ফিরে আসবো এখানে কিছুই বেঁচে থাকবে না। এজন্য আওয়াস্তি নির্দেশ দেয় আগে সেখানে লোকাল টিমকে পাঠাও, পরে কিছু পাওয়া গেলে আমরা সেখানে যাব। এর মাঝে শালিনী ল্যাপটপ থেকে নায়না একটা তথ্য পায়, যেখানে জানা যায় শালিনী রেগুলার একজনের সাথে কোঅর্ডিনেট করত, আর তার লোকেশনটি শাস্ত্রীনগরের 2 কিলোমিটার এরিয়ার মধ্যে। তাদের কল হিস্টোরি চেক করে দেখা যায় দুজনকে ভিরাল বাসপাই নামে রেজিস্টারকৃত একটি নম্বর থেকে কল করা হয়েছিল। যদিও ভিরাল বাসপাইটি ফেক আইডি, এই জন্য নম্বরের কারেন্ট লোকেশন চেক করে পলরা রাশি গ্লাস ওয়ার্কস নামে একটি কোম্পানিতে যায় এবং পুরো অফিস তল্লাশি করে একটি রুমে অনেক সার্ভার পাওয়া যায়। সাথে এটাও জানা যায় এই কোম্পানিটিও অর্জুন ভাল্লার, মানে শালিনীর বয়ফ্রেন্ড। নায়না সার্ভারের ডাটা চেক করে জানায় শালিনীর ল্যাপটপে যে এআই অ্যালগোরিদম পাওয়া গিয়েছিল সেটা এই সিস্টেমেরই মিসিং পার্ট। নিখিল জানতে চায় এআই দিয়ে ওরা কী করতে পারে। নায়না তখন বলে শালিনী এআই সিস্টেমটি বট হিসেবে কাজ করত, যা দিয়ে স্টক মার্কেট ম্যানিপুলেট করা যেত। এমনকি যে পেসমেকার হ্যাক হয়ে 3 জন মারা গিয়েছিল সে বাইপাসও অর্জুন ভাল্লার কোম্পানি। 6 মাস ধরে তার কোম্পানিগুলো স্টক মার্কেটে রেকর্ড প্রাইস টাচ করেছে। তার মানে অর্জুন ভাল্লা এআই ইউজ করে স্টকের প্রাইস বাড়ানোর কাজ করত। আর সেটি মূলত একটি স্ক্যাম, আর এর সাথে নিশ্চয়ই শুভের কানেকশন আছে। কিন্তু অর্জুন ভাল্লাকে এখনই অ্যারেস্ট করা যাচ্ছে না। নিখিল বলে এটা শুভেরই প্ল্যান হতে পারে, কারণ মার্কেটে অর্জুন ভাল্লার কোম্পানির শেয়ার সব থেকে বেশি। অর্জুন ভাল্লা যদি অ্যারেস্ট হয় মুহূর্তেই স্টক মার্কেট ক্র্যাশ হয়ে যাবে, 1000 কোটি টাকা লোকসান হবে, তখন সাধারণ মানুষেরা বরবাদ হয়ে যাবে। তাই এখন প্রতিটি স্টেপ সাবধানে নিতে হবে। এদিকে সেই মৃত জার্নালিস্ট আকবর মির্জার একটি সিক্রেট ফাইল পাওয়া যায়, যেটি হারিবংশীর সাথে কানেক্টেড। হারিবংশী জানায় অর্জুন ভাল্লা ফেক ডকুমেন্টস বানিয়ে ব্যাংক থেকে বড় অঙ্কের লোন নিয়েছিল, আর সেটা জানতে পেরে হারিবংশী ও তার সহযোগী রোহান পাবলিকলি লিক না করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করার চেষ্টা করেছিল। শুভ এই বিষয়টি জানতে পেরেই হারিবংশীকে টার্গেট করে, কিন্তু এটিএফ যখন হারিবংশীকে কাস্টডিতে নিয়ে নেয় হারিবংশীর সহযোগী রোহান ভয় পেয়ে ফাইলটি আরবিআইকে দিয়ে দেয়, আর সেজন্যই মূলত গভর্নর ফেসে যাওয়ার আগেই রিজাইন করেছিল। ডিজেদের মাথায় এটাই আসছে না এসব আশ্বিনী নক্ষত্রের সাথে কিভাবে কানেক্টেড হতে পারে। তবে তাদের হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। এর মাঝে নায়না রসুলের সেই হার্ড ড্রাইভ রিকভার করে ফেলেছে। হার্ড ড্রাইভ ওপেন করতেই নায়না যা দেখে নায়নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ডিজে এবং নিখিল আসার পর নায়না তাদের জানায় হার্ড ড্রাইভে ভিকটিমদের আজব কিছু ভিডিও রয়েছে, তার সাথে প্রত্যেকের প্রোফাইলে থ্রেড লেভেল ক্যালকুলেট করা আছে। শুভের সিস্টেম যাদেরকে প্রেডিক্ট করেছে যে তারা ওর প্ল্যানের জন্য থ্রেট হতে পারে, শুভ তাকেই খুন করেছে। আর এখানে শুধু তাদেরই নয়, নায়না এবং নিখিলেরও পার্সোনাল লাইফের অনেক ভিডিও সেখানে আছে। এর সাথে ক্রিকেটার, বিজনেসম্যান, পলিটিশিয়ান সবার পার্সোনাল ভিডিও রয়েছে এখানে, যা কিনা তাদের কাছেও নেই। তারা জানেই না কখন এসব রেকর্ড হয়েছে, কে কখন কোন ঘটনার পর কোনটা করতে পারে। শুভের এআই সিস্টেম সব কিছু আগে থেকে প্রেডিক্ট করে দিত। প্রত্যেকের জীবনকেই এক একটি ফোল্ডারে রাখা রয়েছে। সবার প্রতিটি ছোট ছোট ইনফরমেশন সহ এখানে তাদের একটি করে প্রোফাইল বানানো রয়েছে, যা দিয়ে শুভ তাদের বিহেভিয়ার এবং তাদের লাইফ স্টাডি করছিল, যাতে তাদেরকে অনায়াসেই ম্যানিপুলেট করা যায়। আর এজন্যই শুভ সবসময় 1 কদম আগে ছিল। ডিজেরাও বুঝতে পারে ডিজের সান্দিয়া এবং নিখিলের মেয়ে রিয়ার মৃত্যুটাও ছিল ডিজে এবং নিখিলের বিহেভিয়ার স্টাডি করার জন্য একটি এক্সপেরিমেন্ট। আর শুভ এসব করছে কলিযুগকে চরম সীমায় পৌঁছাতে, যাতে কল্কির জন্ম হয় আর শুভ তাকে মারতে পারে।
নিখিল বলে মাইথোলজির হিসাবে কলিকে মারার জন্য কালকির প্রধান অস্ত্র হবে টেকনোলজি। এই জন্য নিজেকে রক্ষা করতেই শুভ এআই ব্যবহার করছে, মানে টেকনোলজিকে কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। এর মধ্যেই ঘটে যায় আরেকটি কাণ্ড। রসুলের একটি প্রি রেকর্ডেড ভিডিও প্রকাশ হয়ে যায়, যেখানে রসুল তথ্য প্রমাণ সহ দেখিয়ে দেয় যে অর্জুন ভাল্লা ফরচুন ব্যাংকের বোর্ড মেম্বারদের সহযোগিতায় ৮২,০০০ কোটি টাকা ফ্রড করেছে, আর তার সাথে সরকারের কিছু মন্ত্রীও জড়িত, এমনকি খোদ রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিল। আর ওই ফাইলটি পাওয়ার পর গভর্নর ফেসে যাওয়ার আগে নিজে রিজাইন করে চলে গেছে। রসুল বলে সিবিআই, পুলিশ, সরকার সবাই বিষয়টি গোপন রেখেছে। যারা এই স্ক্যাম প্রকাশ করতে চেয়েছে সবাইকে মেরে ফেলা হয়েছে। আর অসুর কিলিং মিশনের নামে কেশর এবং জার্নালিস্ট আকবরের মতো নিরীহ মানুষদেরকে খুন করা হয়েছে। রসুল বলে, আমি আপনাদের সামনে সত্যিটা প্রকাশ করলাম। এই ভিডিও আপনারা দেখে থাকলে ধরে নেবেন আমি বেঁচে নেই। যদি আপনারা রুখে দাঁড়ান তবেই আমার এই বলিদান সফল হবে। ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথেই হোম মিনিস্টার অর্জুন ভাল্লাকে অ্যারেস্ট করার নির্দেশ দিয়ে দেয়। মুহূর্তেই সাধারণ জনগণ অর্জুন ভাল্লার শাস্তির জন্য প্রোটেস্ট শুরু করে। তাদের চোখে রসুল এখন ন্যাশনাল হিরো। অর্জুন ভাল্লাকে অ্যারেস্ট করার সাথে সাথে স্টক মার্কেট ক্র্যাশ হয়ে যায়, ফরচুন ব্যাংক বন্ধ হয়ে যায়, দেশের অর্থনৈতিক কাঠামো একদম ভেঙে পড়ে। ডিজের এবার বুঝতে পারছে এটাই ছিল শুভের আশ্বিনী নক্ষত্র অ্যাটাক। কারণ দেশের অর্থনীতি ভেঙে গেলে সাধারণ মানুষ পথে নেমে যাবে, দাঙ্গা শুরু হবে, সরকারের উপর থেকে, ল অ্যান্ড অর্ডারের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। মানুষ তখন জীবিকার জন্য হানাহানি খুনোখুনি করবে, লুট করবে। তার মানে শুভের আশ্বিনী নক্ষত্র প্ল্যানটি ছিল দেশের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দেয়া। ষষ্ঠ এপিসোডটি এখানে শেষ হয়। এরপর সপ্তম এপিসোডের শুরুতেই আমাদেরকে আবার 7 বছর পূর্বে নিয়ে যাওয়া হয়, উত্তরাখণ্ডের দুর্গম একটি পাহাড়ি জায়গা, যে জায়গাটিতে আমরা শুভকে আগেও দেখেছিলাম। এই জায়গাতে বসেই শুভ এবং প্রফেসররাও তাদের সিস্টেম তৈরি করছে। তাদের কাজ প্রায় শেষ দিকে, এখন শুধু মানুষের ডেটা কালেক্ট করতে পারলেই হয়ে যায়। একবার ডেটা কালেক্ট করতে পারলেই মানুষের ভবিষ্যৎ দেখা যাবে। রাও বলে এই মেশিন যেমন মানুষের ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারবে, তেমনি ম্যানিপুলেটও করতে পারবে। তাই এই সিস্টেম খারাপ হাতে পড়লে তার পরিণাম ভয়াবহ হবে। এই জন্য সিস্টেমটিকে সেফভাবে বানাতে নতুন করে আবার ডিজাইন করতে হবে। রাও এটাও বলে, এই মেশিন তো সব থেকে বেশি আমাদেরকে অবজার্ভ করেছে, তাই আগে আমাকে দিয়ে টেস্ট করে দেখি। এরপর রাওয়ের প্রোফাইল চেক করলে দেখা যায় সিস্টেম প্রেডিক্ট করছে শুভ রাওকে মেরে ফেলবে, আর তার পসিবিলিটি 95%। রাও তখন হেসে বলে রাবিশ। এরপর একটি ব্রেক নিয়ে রাও আলোচনা করছিল যে আমাদের মেশিনটি নতুন করে মডেল করতেই হবে। রাওয়ের ইচ্ছা মূলত এই সিস্টেম দিয়ে মানুষের বিহেভিয়ার প্রেডিক্ট করে সমাজের ক্রাইম, ভায়োলেন্স এগুলো বন্ধ করা। কিন্তু শুভের উদ্দেশ্য তো অন্য কিছু। এই জন্য শুভ কফির মধ্যে পয়জন মিশিয়ে রাওকে খুন করে, কারণ রাওয়ের প্রয়োজনীয়তা এখন শেষ হয়ে গেছে। এরপর থেকেই শুভ সেখানে বসেই এসব করে আসছিল। সিন এখান থেকে প্রেজেন্ট হয়। স্টক মার্কেট ক্র্যাশ হয়ে বন্ধ হয়ে পড়ে আছে, সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে গেছে। এর মাঝে 100 জনের মতো আত্মহননও করেছে। সিবিআই, এটিএফ সবাই ব্যর্থ। আওয়াজটি বলে এখন আমাদের হারানোর মতো কিছুই নেই। শুভ যেহেতু তাদের সব প্রেডিক্ট করে কাজ করছে, তাদেরকেও এখন শুভের থেকে এক কদম আগে ভাবতে হবে। নিখিল তখন শুভের প্যাটার্নগুলোকে স্টাডি করতে শুরু করে। এরপর নিখিলা হোম মিনিস্টারের সাথে দেখা করে এবং শুভের সব প্ল্যান সম্পর্কে জানায়। তারা বলে অর্জুন ভালার অ্যারেস্ট, হারিবাংশীর অ্যারেস্ট, শালিনীর খুন এসব শুভেরই প্ল্যান, যাতে করে এটিএফ কেসটি হ্যান্ডওভার করে। আবার রসুলের মৃত্যুও প্ল্যান করা ছিল, যাতে মানুষ রসুলের মৃত্যু নিয়ে সিবিআইকে সন্দেহ করে। ও পুরো সিস্টেমটি কলাস করার চেষ্টা করছে। এরপরই আমরা দেখতে পাই মাস্ক পরিহিত একদল বন্দুকধারী একটি রেস্টুরেন্টে হামলা করে। তারা 50 জনকে জিম্মি করে রাখে। এরপর পলকে কল করে জানায় তারা শুধু ডিজের সাথে ডিল করবে। এরপর ডিজেকে ডাকা হয়। এরপর ডিজে আসার পর কিডন্যাপাররা ডিজের কাছে ডিমান্ড করে, তোমরা যদি ভিতরে জিম্মিদের বাঁচাতে চাও তাহলে 3 ঘন্টার মধ্যে অর্জুন ভাল্লাকে আমাদের হাতে দিতে হবে। অবশ্য এটি যেহেতু ন্যাশনাল ইস্যু, ডিজেরা অল্টারনেটিভ কিছু করার প্ল্যান করছিল। অন্যদিকে পল ও নিখিল অর্জুন ভাল্লাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করে তারাও জানতে পারে শালিনী তাকে বটের কথা বলেছিল, যা দিয়ে সে স্টক মার্কেট ম্যানিপুলেট করতে পারবে। আর সে সেটিই করেছে। অর্জুন আরও বলে, আমি জানি না ওর কাছে এই বট কোত্থেকে এলো, তবে ও মাঝে মাঝে একজনের সাথে কোঅর্ডিনেট করত। অর্জুন তার ব্যাপারে কোনো তথ্য না জানালেও অর্জুন একটি আইডি দেয়, যে আইডিতেই মূলত শালিনী কোঅর্ডিনেট করত। আইডি পেয়ে নিখিল বলে, হতেও তো পারে যে কামিনীকেও এই আইডি থেকে কন্ট্যাক্ট দেওয়া হতো। অবশ্য কামিনীকে দেখানোর পরও কামিনীও বলে, এই আইডি থেকেই আমাকে টার্গেটের ডিটেলস ফাইল দেওয়া হতো। নিখিল জানতে চায় সে ফাইলগুলো কোথায় আছে। কামিনী বলে, আমার অ্যাকাউন্ট ক্লাউডে আছে। এরপর কামিনীর থেকে কামিনীর অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে ন্যানাকে দেওয়া হয়। ন্যানা চেক করে বলে, যখন আমরা কোনো প্ল্যাটফর্ম থেকে ফটো বা ভিডিও নেই, ওই ফাইলের সোর্স ইনফরমেশন থেকে যায়, মানে কোত্থেকে নেওয়া হচ্ছে। কামিনীর ক্লাউড অ্যাকাউন্টের যে ফটোগুলো আছে সবগুলোর সোর্সই স্পেল নোশন। এমনকি এটি সেই প্ল্যাটফর্ম যেখানে হাজারো পোস্ট দিয়ে রসুল এবং কেশরকে ন্যাশনাল হিরো বানিয়েছে। এখানে শুধু ফটোই নয়, শালিনীর ফাইল চেক করে
সেখানে শালিনীর এমন কিছু অ্যাঙ্গেলের প্রাইভেট ভিডিও পাওয়া যায় যেগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো শালিনী নিজে করেনি। নায়না বলে, যখন আমরা স্পেল মোশনের মতো অ্যাপ ইনস্টল করি তখন আমাদের মাইক্রোফোন এবং ক্যামেরার অ্যাক্সেস দিতে হয়। হয়তো স্পেল নোশন ইউজারদের অনুমতি ছাড়াই তাদের প্রাইভেট ডেটা কালেক্ট করছে, আর শুভ তাদের সার্ভার হ্যাক করে সকল ডেটা নিয়েছে। কিন্তু নায়না এটাও বলে যে এত বড় সোশ্যাল মিডিয়া জায়ান্ট কোম্পানি হ্যাক হবে তারা জানবে না, এটা হতেই পারে না। নিখিল বলে এটাও হতে পারে, তারা সবই জানে। তবে চেক করে দেখা যায় 5 বছর আগে সার্ভার হ্যাক হওয়ার কারণে স্পেল নোশন 1 ঘন্টার বেশি সময় বন্ধ ছিল, কিন্তু তারপর আর কোনো তথ্য পাওয়া যায়নি। আবার প্রফেসররাও মারা গিয়েছিল 5 বছর আগে। শুভেরও তখন এআই সিস্টেমের জন্য ডেটা দরকার ছিল। তার মানে শুভ স্পেল নোশন থেকে ডেটা কালেক্ট করেছে। এর সাথে রসুলের কিছু ডেটা চেক করেও স্পেল নোশনের ডেটার সাথে মিল পাওয়া যায়। তার মানে এটা কনফার্ম শুভ স্পেল নোশনের সার্ভার এখনও ব্যবহার করছে। নিখিল বলে, তাহলে এখন স্পেল নোশনের সার্ভার বন্ধ করে দাও। কিন্তু নায়না বলে, ইন্ডিয়াতে স্পেল নোশনের অনেক সার্ভার, কোনটি শুভ ইউজ করছে খুঁজে পাওয়া একদম মুশকিল, আমাদের বছর শেষ হয়ে যাবে। তবে এজন্য নায়না ইউএসএ তার পরিচিত একটি হ্যাকার গ্রুপের সাথে কন্ট্যাক্ট করে। অন্যদিকে ডিজে ওই কিডন্যাপারদের কল করে এবং তাদেরকে বলে, তোমাদের ডিমান্ড মানতে হলে আমাকে সরকারকে দেখাতে হবে যে ভিতরে যারা বন্দী আছে তারা সেফ। এজন্য আগে আমার টিম থেকে একজন গিয়ে চেক করে আসবে, সব কিছু ঠিক থাকলেই আমরা অর্জুন ভাল্লাকে হ্যান্ডওভার করব। অবশ্য কিডন্যাপাররা এতে রাজি হয়। এরপরে ডিজে আনন্দকে নিয়ে আসে। মূলত আনন্দকে ডিজে সেখানে চেক করতে পাঠাচ্ছে, কিন্তু 11 বছরের একটি বাচ্চাকে অস্ত্রধারীদের মাঝে পাঠানো হচ্ছে দেখে সবাই তো হতবাক। কিন্তু ডিজে সবার কথা উপেক্ষা করে আনন্দকে সেখানে পাঠায়। আনন্দকে দেখে কিডন্যাপাররা মনে করে ডিজে তাদের সাথে মজা করছে, কিন্তু আনন্দ তাদের লিডারকে বলে, তুমি যেটা করছো এটা ঠিক না, তোমার বাবা তোমাকে এটা করতে নিষেধ করছে। কিডন্যাপার বলে, আমার বাবার তো 10 বছর আগে মারা গেছে। আনন্দ বলে, আমি জানি মানুষ মারা গেলেও তার আত্মা মারা যায় না, তার আত্মা তোমাকে কিছু বলতে চায়। আনন্দ তার বাবার আত্মার হয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে সে নিজের ভুল বুঝতে পেরে চলে যায়। তবে সেখানে থাকা অন্য একজন মুখোশধারী আনন্দের উপর ক্ষিপ্ত হয়ে তার উপর ফায়ার করতে শুরু করে। আর এরপরই সবাই আরেকটি আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়, কারণ আনন্দের শরীরে একটি বুলেটও লাগেনি, যা দেখে কিডন্যাপারও থমকে গেছে। এই জন্য ভিতরে থাকা সব বন্দীরা বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে নায়না ওই ইউএস হ্যাকারদের সাহায্য নিয়ে ইন্ডিয়াতে স্পেল নোশনের 29টি সার্ভার খুঁজে পায়, যার মধ্যে একটিতে হাই ট্রাফিক ছিল। এটিএফ দ্রুত ওই সার্ভারের লোকেশনে যায়, কিন্তু এটিএফ এসে পড়ায় ধরা পড়ার আগেই সেই পুষ্কার জোহরি নিজের মাথায় শ্যুট করে নিজেকে মেরে ফেলে। মূলত রসুলের ল্যাবটি ধরা পড়ে যাওয়ার পর পুষ্কার জোহরি এখানে বসে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। দেখা যায় পুষ্কার মারা যাওয়ার আগে তার ল্যাপটপটি ভেঙে রেখে গেছে, তাই এটিএফ ওই ভাঙা ল্যাপটপটি রিকভারি করতে ল্যাবে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমাদের দেখানো হয় ভিতরে যে কিডন্যাপাররা ছিল তারা মূলত কিডন্যাপার নয়, তারা রানভিজয়ের লোক, আর এই সব কিছু ডিজের প্ল্যান মতোই হয়েছে। এদিকে আনন্দের উপর শ্যুট করাও তার কিছু হয়নি দেখে সবাই ভাবছে আনন্দের মধ্যে দৈব শক্তি আছে, আনন্দ ঈশ্বরেরই পাঠানো অবতার। এখন আসা যাক ডিজে কিভাবে এগুলো প্ল্যান করলো। ডিজে বলে, কথায় আছে লোহার জং লোহায় কাটতে পারে, আর শুভের জং ওর ইগো। কলি তখনই সামনে আসবে যখন কলকি তাকে চ্যালেঞ্জ করবে। ডিজে বলে, আমি প্রথম অনন্তের সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম ওই কলকি হতে পারবে, আর এজন্য আমার দরকার ছিল মানুষের বিশ্বাস। তাই আনন্দের মধ্যে মিস্টেরিয়াস পাওয়ার দেখাতে ডিজে প্ল্যান করেই পয়জন খাওয়া ছাত্রকে বাঁচানো, পাহাড় ধস এবং ওই বাচ্চা ছেলেটিকে উদ্ধার করার এবং আজকের যে ঘটনা ঘটলো সেটা পুরোটাই সে সেট আপ করেছে, যেটা দেখে মানুষ বিশ্বাস করছে অনন্ত একজন অবতার। এই জন্য সবাই এখন বিশ্বাস করছে অসুরকে মারতে কল্কি অবতারের জন্ম হয়েছে, আর সেই কল্কি অবতারই হচ্ছে আনন্দ। এই ঘটনা মুহূর্তেই পুরো দেশ ছড়িয়ে পড়ে। মানুষের মধ্য থেকে তখন ভয় উঠে যেতে শুরু করেছে। মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সবাই আনন্দকে অবতার ভেবে পূজা করতে শুরু করেছে। তাদের ভেতর থেকে শুভের বানানো অসুরের যে ভয় ছিল মুহূর্তে সেটি বিলীন হয়ে যাচ্ছে। এর মাঝে পুষ্কারের ল্যাপটপটি রিকভার করে কিছু তথ্য পাওয়া যায়। সেখানে একজনের একটি পরকীয়ার ভিডিও পাওয়া যায়। জানা যায় এই ভিডিওটি প্রকাশ হয় তার স্ত্রী তাকে খুন করেছিল। আবার আরেকটি ভিডিওতে দেখা যায় এআইকে কাজে লাগিয়ে একজন পলিটিশিয়ানের একটি ফেক বার্তা দেওয়া হয়েছিল, যার জন্য রায়েট তৈরি হয়েছিল। একদিকে সত্যি আর অন্যদিকে মিথ্যা, মানে শুভ মায়াস্ত্র ব্যবহার করছে। মায়াস্ত্র হচ্ছে ওয়েপন অফ ইলিউশন। মাইথোলজি অনুযায়ী অসুররা মায়ের ইলিউশনে ইনফ্লুয়েন্স হয়ে একে অন্যের সাথে লড়াই করেছিল। শুভ মূলত তাই করতে চাচ্ছে। ডিজে বলে, সিক্রেট তো সবারই থাকে। স্পেল নশন থেকে মানুষের সিক্রেট নিয়ে সেগুলো রিভিল করে শুভ মানুষের পাপগুলো তুলে ধরছে, যেটা কলির প্রধান উদ্দেশ্য। কারণ প্রতিটি মানুষের মধ্যে ডার্ক সাইড থাকে, যেটি রিভিল করে মানুষকে ডিভাইড করতে পারলেই এভিল রাজ করবে, আর সেটি হবে কলিযুগ। এর মধ্যেই শুভ ডিজেকে কল করে। শুভ বলে, যে অবতার আপনারা তৈরি করেছেন তাকে তার ক্ষমতা প্রদর্শন করতে সুযোগ দিচ্ছি। আগামীকাল দুপুর 12টায় পুরো দুনিয়ার সামনে আপনাদের অবতারের সাথে আমার ডিবেট হবে। তখনই প্রমাণ হয়ে যাবে
সে আসল না আপনাদের বানানো। আর যদি আপনাদের অবতার সময় মতো না আসে, হাজারো প্রাণ যাবে। যে অবতার আপনারা বানিয়েছেন সেই আপনাদের বিনাশের কারণ হবে। ডিজে এখন ভাবছে, তাহলে কি তার প্ল্যান বিফলে গেল? খাল কেটে নিজে কুমির আনলো। সপ্তম এপিসোড এখানেই শেষ হয়। এরপর আসে অষ্টম এবং শেষ এপিসোড। এপিসোডের শুরুতেই 4 মাস আগের একটি দৃশ্য দেখানো হয়। শুভ বানারসিতে তার দাদাকে দেখতে গিয়েছে। ছোটবেলায় জেলে যাওয়ার পর থেকে তার দাদা জানতই না শুভ বেঁচে আছে। শুভের দাদা তাকে দেখে বোঝাতে চেষ্টা করে, তুমি যা করছো ঠিক করছো না, তাহলে তো তোমার বাবা তোমাকে যা বলতো তুমি তাই হয়ে গেলে। কিন্তু শুভ তাকে মনে করিয়ে দেয় তার ছেলে তাকে কীভাবে অত্যাচার করত। শুভ বলে, একমাত্র তুমিই ছিলে যে আমাকে ভালোবাসতে, তাই আজ আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। এটা বলেই শুভ বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তার দাদাকে হত্যা করে ফেলে। কারণ শুভের ধারণা শেষই শুরু। শরীরের মতো সমাজেরও আয়ু থাকে। নতুন শরীরের মতো নতুন সমাজই নতুন সম্ভাবনার জন্ম দিবে। শুভ এমন সমাজের জন্ম দিতে চায় অধর্মই যে সমাজের মানুষের ধর্ম হবে। এর পরের সিন প্রেজেন্টে। শুভের সাথে আনন্দের ডিবেটের বিষয়টি সারা দেশে প্রচার করা হচ্ছে। ন্যাশনাল টিভি চ্যানেল স্টুডিওতে সব কিছুর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিতরে এবং বাইরে নিরাপত্তার চাদরে মোড়ানো। ডিজে আনন্দের কাছে এসে বলে, আমার কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমি অনেক কিছু হারিয়েছি। আর যদি তোমার কিছু হয়ে যায়? আনন্দ বলে, আমাদের মৃত্যুর সময় আমাদের জন্মের আগেই নির্ধারণ করা থাকে, এটাই জগতের নিয়ম। ডিজে শুধু বলে, যদি সেই নিয়ম ভাঙতেও হয় তোমার গায়ে কোনো আঁচড় লাগতে দিব না আমি। অন্যদিকে নিখিল এবং নুসরাতকেও দেখা যায় তারা উত্তরাখণ্ডের সেই জায়গাতে যাচ্ছে যেখানে 5 বছর আগে প্রফেসরের লাশ পাওয়া গিয়েছিল। কারণ ডিজে এবং নিখিলের ধারণা শুভ এখানেই তার বেস তৈরি করেছে। আর তারা এটাও জানে শুভ যদি বডি হয় তাহলে শুভের বানানো এআই সিস্টেম হবে শুভের আত্মা। তাই শুভ মেশিনটি এমনভাবে বানাতে পারে যে শুভের যদি কিছু হয়ে যায় তারপরও মায়া রিলিজ হয়ে যাবে। তাই যে কোনো মূল্যে ওই মেশিনটি আগে নষ্ট করতে হবে। নিখিলরা প্রথমে থানায় গিয়ে প্রফেসরের ফাইল খুঁজতে শুরু করে। আবার এদিকে ঠিক 12টা বাজার সাথে সাথেই শুভ অনলাইনে যুক্ত হয়ে যায়। শুভ আনন্দকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আনন্দ তার উত্তর দিচ্ছিল। শুভ বলে, আজ প্রমাণ হয়ে যাক তুমি ঈশ্বরের কোনো অবতার না কারো বানানো অবতার। এর মাঝেই আনন্দের জন্য একটি পার্সেল আসে। শুভ ডিজেকে বলে, আমার পাঠানো পার্সেলটি তোমার অবতারের কাছে পৌঁছে দাও। দেখা যায় এটি একটি রিমোট যাতে 2টি বাটন রয়েছে। শুভ আনন্দকে বলে, হাজারো লোকের জীবন সংকটে আছে, তোমাকে ঠিক করতে হবে তুমি কাদের বাঁচাবে। তাদের বাঁচাবে যারা ঈশ্বরকে মানে, না তাদের বাঁচাবে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না। শুভ 2 রঙের বাটনের অর্থ বলে দেয় যে কোনটা চাপলে কারা মারা যাবে। শুভ বলে, সন্ধ্যার পূর্বে যদি তুমি ডিসাইড না করো তাহলে তুমি মারা যাবে। এর সাথে ডিজেকেও বলে, জায়গা খালি করবে না, তাহলে সবাই মারা যাবে। এরপর শুভ ডিসকানেক্ট হয়ে যেতেই ডিজে ওই রিমোটটি ভেঙে ফেলে। কারণ ডিজে কোনো চয়েস চায় না, কারণ তারা এখন যেটাই চয়েস করবে তাদেরই হার হবে। এদিকে শুভের হুমকির পরপরই পুরো দেশের পুলিশ, সিবিআই, এটিএফ খুঁজতে শুরু করেছে শুভ কোন 2 জায়গার কথা বলেছে। আবার মাত্র 6 ঘন্টার মধ্যে সেগুলো খুঁজে পাওয়া কষ্টকর। অন্যদিকে উত্তরাখণ্ডে প্রফেসর রাওয়ের পোস্টমর্টম রিপোর্টে পাওয়া যায় তার শরীরে এক ধরনের পয়জন পাওয়া গিয়েছিল। নিখিল ধারণা করে শুভ বাইরের দুনিয়া থেকে নিজেকে লুকিয়ে রেখেছিল। তাহলে ওই পয়জন কোথায় পাবে? তাহলে নিশ্চয়ই কোনো গাছ থেকেও পয়জন তৈরি করেছে। নুসরাত তখন গাছের সন্ধান করে জানায় হিমালয় পর্বতে এক ধরনের গাছ জন্মায় যার মধ্যে এই পয়জন পাওয়া যায়, যেটি কিনা প্রফেসর শরীরে পাওয়া গেছে। এই জন্য নিখিলরা দ্রুত পাহাড়ের শেষ গ্রামের খোঁজ করতে চায় যেদিকে ওই গাছ জন্মায়। এদিকে পুষ্কারের ঘরে পাওয়া প্রতিটি জিনিস চেক করে ন্যানা সেখানে একটি গেমিং কনসোল পায়। ন্যানা বলে, এত কিছুর মাঝে গেমিং কনসোল কি করছে? আবার গেমিং কনসোলে তো হার্ড ডিস্ক থাকে, তাই সেটি চেক করা হয়। এরপর সেখানে চ্যাটবক্স চেক করে ন্যানা 4টি সূর্যমুখী ফুলের ফটো পায়। কিন্তু এটা বোঝা যাচ্ছে না গেমিং চ্যাটে 4বার কেন একই ফুলের ফটো দিবে। এটা নিশ্চয়ই কোনো কোইন্সিডেন্স হবে না। ডিজেকে ডাকার পর ডিজে খেয়াল করে বলে, প্রতিটি ফুলের মাঝেই কিছু অংশ মিসিং আছে। ন্যানা তখন ফুলের অংশগুলোকে নাম্বার ওয়াইজ করে এবং মিসিং অংশগুলোর নম্বরগুলো নোট করে দেখে এগুলো কোঅর্ডিনেটস। সার্চ করেও দেখা যায় প্রথম 2টি ওই লোকেশন যেখানে শালিনী এবং আব্দুল মির্জার বডি পাওয়া গিয়েছিল। আর বাকি 2টির একটি বানারসির তীর্থস্থান, আরেকটি হচ্ছে দিল্লিতেই, যেখানে একটি সায়েন্স বিষয়ক কনফারেন্স চলছে। দুনিয়ার বড় বড় সায়েন্টিস্ট এখন এসেছে। ডিজে তখন স্পষ্ট বুঝতে পারে এই 2টি লোকেশনের কথা শুভ বলেছে, কারণ সায়েন্টিস্টরা কোনো প্রুফ বিশ্বাস করে না, তার মানে তারা নন বিলিভার্স। আর বানারসির তীর্থস্থান যাদের বিশ্বাস করানোর জন্য কোনো প্রুফ দরকার পড়ে না, তারা বিলিভার। কিন্তু লোকেশন জানার পরও সেখান থেকে কাউকে সরানোই যাচ্ছে না, কারণ শুভ বলেছে জায়গা খালি করলেই সবাই একসাথে মরবে। এখন নিখিল যদি শুভের বেস খুঁজে না পায় তাহলে তাদের আর করার কিছুই থাকবে না। তারপর পল একটি টিম নিয়ে কনফারেন্স সেন্টারে গিয়ে তল্লাশি শুরু করে। আর অন্যদিকে ডিজে আনন্দকে বানারসিতে সেই প্রোগ্রামে নিয়ে যায়। সেখানেও চারিদিকে তল্লাশি করে কিছুই পাওয়া যাচ্ছে না। এই জন্য ডিজে নিখিলকে জানিয়ে দেয়, বুঝতে পারছি না ও কীভাবে অ্যাটাক করবে।
তাই যেভাবেই হোক ওর মেশিনটি খুঁজে বের করে ওটি ডিস্ট্রয় করতেই হবে। এতক্ষণে নিখিলরা পাহাড়ের শেষ গ্রামে পৌঁছে গেছে। নিখিল এবং নুসরাত গ্রামবাসীকে শুভের এস প্রোগ্রেশনের ফটোটি দেখিয়ে জানতে চায় কেউ তাকে দেখেছে কিনা, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। শুভের সাথে যে ছেলেটি অ্যাপেল বাগানে ছিল সেই ছেলেটি চিনতে পেরেও কিছু বলছিল না। অন্যদিকে বানারসিতে আনন্দের অনুষ্ঠানে স্ক্রিনে শুভর মাস্ক ভেসে ওঠে। শুভ সবার উদ্দেশ্যে বলে, সূর্যাস্তের মাত্র 30 মিনিট বাকি। তোমাদের অবতার এখনও ডিসিশন নিতে পারেনি, কিন্তু আমি তোমাদের ঈশ্বরের মতো নির্দয় নেই। আমি তোমাদের অবতারের বিফলতার দ্বন্দ্ব তোমাদের দিতে চাই না। তোমাদের অবতার কি করতে পারবে তা বিশ্ব দেখেছে। এখন তোমাদেরকে ডিসিশন নিতে হবে। যদি তোমাদের প্রাণ বাঁচাতে চাও তাহলে তোমাদের অবতারের বলি দিতে হবে। শুভ ডিজেকে বলে, এবার দেখব তোমার মানবতা জীবিত থাকে না এই বাচ্চা। স্ক্রিনে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর মাত্র 30 মিনিট। কিছুক্ষণ আগে যারা আনন্দকে অবতার মনে করছিল মুহূর্তেই তাদের রূপ পরিবর্তন হয়ে যায়। তারা বলতে শুরু করে, এই বাচ্চার জন্য সবাইকে মরতে হবে, ওকে মেরে ফেলো। আবার কনফারেন্স সেন্টারের কোনায় কোনায় সার্চ করেও শুভ কোথায় বোমা রেখেছে তার কোনো ক্লুই পাওয়া যাচ্ছে না। সবার মনে একই ভয়, এখন কি হবে। এর মধ্যে আবার অনলাইন ভোটিংও হচ্ছে। 63% লোক ভোট দিয়েছে আনন্দকে মারা অন্যায় হবে না। বানারসির সবার অবস্থা দেখে আনন্দ সবার উদ্দেশ্যে বলে, আপনাদের যদি মনে হয় আমার মৃত্যুতে আপনাদের প্রাণ বেঁচে যাবে, আমি খুশি খুশি মরতে প্রস্তুত। কিন্তু আপনাদের সাথে ছলনা করা হচ্ছে। ওর জয় আমার বা আপনাদের মৃত্যুতে নয়, ওর জয় নিজের ভিতরে অন্ধকারকে স্বীকার করে নেয়। একবার আপনাদের নৈতিকতার পতন হয়ে গেলে আপনাদের জীবনের কোনো মূল্যই থাকবে না। যখন চারিদিকে অন্ধকার হয়ে যায়, কোনো দিকে রাস্তা দেখা যায় না, তখনও কোনো না কোনো রাস্তা ঠিকই থাকে। আর এর মধ্যেই ওই ছেলেটি এসে নিখিলদের বলে, এ কোথায় থাকে আমি জানি। এরপর ছেলেটি নিখিলদেরকে পথ দেখিয়ে শুভের বাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং বাড়িটি দেখিয়ে বলে, আমি কোনোদিনও এর সামনে যাইনি। নিখিল এবং নুসরাত ঘরের সামনে গিয়ে দেখে দরজাটি খোলা। এরপর ভিতরে গিয়ে দেখতে পায় চারিদিকে শুধু অসুরের ছবি। নিখিল ন্যানাকে কল করে জানিয়ে দেয় যে আমরা বেসে পৌঁছে গেছি। ন্যানা নিখিলকে ডিজের সাথে কানেক্ট করে এবং তার ফোন সবসময় অন রাখতে বলে। এরপর নিখিলরা ঘরের ভিতরে একটি গোপন দরজা খুলতেই তারা যে দেখতে পায় তা তারা স্বপ্নেও ভাবেনি। আন্ডারগ্রাউন্ড একটি অত্যাধুনিক ল্যাব বানানো, যেখান থেকে শুভ তার সকল কার্যক্রম পরিচালনা করে আসছিল। নিখিলরা প্রবেশ করতেই শুভের আওয়াজ শোনা যায়। শুভ দূর থেকে স্পিকারের মাধ্যমে বলছিল, ওয়েলকাম নিখিল, আজ এই সংসারের শেষ সূর্যাস্ত হবে। কালকে সূর্যোদয় হবে কলির, কিন্তু তোমরা তা দেখতে পাবে না। নিখিল দূরে একটি সিসি ক্যামেরা দেখে সেটি ভেঙে ফেলে। তখন শুভ বলে, তুমি ভালো করেই জানো তোমাকে দেখতে আমার ক্যামেরার প্রয়োজন নেই। তুমি যদি মেশিন নষ্ট করো বা পাওয়ার কাট করো, সাথে সাথে বোমা ফেটে যাবে, আর সবার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। তোমার মৃত্যুর কাউন্টডাউনও শুরু হয়ে গেছে। সাথে সাথে ল্যাবের দরজাটিও বন্ধ হয়ে যায়। ন্যানা তখন নিখিলকে শুভের কম্পিউটারের সাথে দ্রুত তাকে কানেক্ট করে দিতে বলে। এরপর নুসরাত রিমোট ডিভাইস কানেক্ট করতেই ন্যানা তার কাজ শুরু করে দেয়। এদিকে কনফারেন্সের অডিটোরিয়ামের মধ্যে কিছু স্পিকার পাওয়া যায়, যেগুলো গতদিন কনসার্ট হওয়ার পর তারা রেখে গিয়েছিল, কিন্তু তথ্য মতে তারা কোনো ইকুইপমেন্টই নেয়নি। কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধু স্পিকার পড়ে আছে। পলের কথা, শুধু স্পিকার কেন থাকবে? তার মানে স্পিকারের মধ্যে কোনো কিছু থাকতে পারে। আবার ডিজে ন্যানার সাথে কথা বলতে বলতে স্পিকারের সামনে দিয়ে যখনই যায় সেখানে ম্যাগনেটিক ফিল্ডের রিয়াকশন হতে শুরু করে। ডিজের একটু সন্দেহ হলে ডিজে স্পিকারটিকে চেক করতে বলে। একদিকে পল আর একদিকে রানবিজয় দুজনেই স্ক্যান করছে, আর দুই জায়গাতে স্পিকার স্ক্যান করে দেখা যায় ভিতরে একটি ডিভাইস রয়েছে, যেটি ব্লাস্ট হলে ম্যাসিভ ভাইব্রেশন এবং ফ্রিকোয়েন্সি তৈরি হবে। তার মানে এটি সনিক বম, যার ফলে শব্দের তীব্রতায় মানুষের ব্রেন ডেড হয়ে যাবে। কিন্তু এটি এমন একটি ডিভাইস যা তারা বুঝতেই পারছে না। পল চাচ্ছিল স্পিকারটি দূরে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু এটিএফের এক্সপার্ট জানায় এটি সম্ভব নয়, কারণ সামান্য নড়াচড়া করলে ব্লাস্ট হয়ে যাবে। ডিজে তখন রানবিজয়কে বলে স্পিকারের পাওয়ার কেটে দে, আর নিখিলকে বলে স্পিকারের মধ্যে সনিক বোম আছে, আর এটার কন্ট্রোল নিশ্চয়ই শুভের বেঁচেই আছে। এই জন্য ন্যানাকেও দ্রুত সিস্টেম ব্রেক করতে বলে। এর মধ্যে রানবিজয় পাওয়ার কাট করা মাত্রই সময় আরও দ্রুত শেষ হতে থাকে, কারণ স্পিকারের নিজের পাওয়ার ব্যাকআপ ছিল। লোকজন এখন চোরাচুরি শুরু করেছে। শুভ নিখিলদেরকে বলে, তোমাদের চেষ্টা ব্যর্থ, আমার বিজয় নিশ্চিত, আজ এই পৃথিবীর শেষ সূর্যাস্ত। এর মধ্যেই ল্যাবের মধ্যে এক ধরনের গ্যাস নির্গত হতে শুরু করে। শুভ নুসরাতকে বলে, নুসরাত, আজ আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, তুমি চাইলে এখান থেকে বের হতে পারবে। এই স্বার্থপর পৃথিবীর জন্য তোমার জীবন নষ্ট করো না, নিজেকে সম্মান করো, নিজের প্রাণ বাঁচাও। এদিকে বানারস এবং কনফারেন্স হলের সবাই জীবন বাঁচাতে দিক বিদিক ছুটছে। ন্যায়নাও শুভের সিস্টেম ব্রেক করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ একমাত্র শুভের সিস্টেম ছাড়া এই বোম ডিঅ্যাক্টিভেট করা যাবে না। এদিকে ন্যায়নাও পারছে না, সময় চলে যাচ্ছে। এক সময় পল ডিজেকে বলে, আমাদের হাতে আর কোনো অপশন নেই ডিজে, এখন যা করার তোমাকেই করতে হবে। হাজার মানুষকে বাঁচাতে তোমাকে একজনকে মারতে হবে। অন্যদিকে শুভ নুসরাতকে বিভিন্ন কথার মায়াজালে ফেলে
সেখান থেকে চলে যেতে বলছে। শুভ নুসরাতকে অনেকভাবে বোঝাচ্ছিল, কিন্তু নুসরাত শুভকে বলে, শুভ, এখন যদি আমি চলে যাই তবে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি? তুমি অসুর, ভালোবাসা, মানবতা এসব কি জিনিস জানতে ফিলিংস লাগে, যা তোমার মাঝে নেই। শুভ বলে, আশা, শ্রদ্ধা, নৈতিকতা এসবই সমাজের সব থেকে বড় দুর্বলতা। এখন বিশ্ব শেষ সময় এসে গেছে। আমি যাদের খুন করেছি তারাও ভালোর নামে বিশ্বের বিনাশই করছিল। তোমার মতো তাদেরও মনে হতো তাদের ভালো কাজ বিশ্বকে বাঁচাতে পারবে। আজ সেই ধারণা বদলে যাবে। আজ ভালোর বিচার চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। আর তখনই ডিজে আনন্দকে মারতে গান পয়েন্ট করে। নৈতিকতাকে ভুলে ডিজেও আনন্দকে মারতে দ্বিধাবোধ করছে না। আনন্দ প্রস্তুত। আর এর মধ্যেই ন্যানা এক্সেস পেয়ে যায়। তবে রিমোট এক্সেস দিয়ে ন্যানা সব কিছু করতে পারবে না। বমটি ডিসাম নিখিলকেই করতে হবে। ন্যানা তখন নিখিলকে সব প্রসেস বুঝিয়ে দিচ্ছে। ডিজে শ্যুট করতে প্রস্তুত। ডিজের মনে আনন্দের সেই কথাটা ভেসে আসছে, আমাদের মৃত্যুর সময় আমাদের জন্মের পূর্বে নির্ধারণ হয়। এদিকে ন্যায়নার ইনস্ট্রাকশন মতো নিখিল বোম ডিজার্ভ করার ট্রিগার পেয়ে গেছে। কিন্তু ডিজে কিছু চিন্তা করে নিখিলকে বলে, ডিজাম করিস না, যতক্ষণ আমি না বলবো ডিজাম করিস না। অন্যদিকে আওয়াজটি ন্যায়না সবাই বলছে যে সময় নেই, আমাদের ডিজাম করতে হবে। কিন্তু ডিজে নিখিলকে বলে, এটা সনিক বোম, 10 সেকেন্ডে কেউ মারা যাবে না। তুই যদি আমাকে বিশ্বাস করিস আমার কথা শোন। এই জন্য নিখিল ডিজের উপর বিশ্বাস রেখে বমটিকে ডিজার্ভ না করে ডিজের অর্ডার অপেক্ষা করতে থাকে। আর তখনই সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকার থেকে হাই ফ্রিকোয়েন্সি নির্গত হতে থাকে। সকল মানুষ তখন কানে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। একটি মানুষেরও দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই। ডিজে এদিক ওদিক দেখছিল। হঠাৎ ডিজে উপরে তাকাতেই দেখতে পায় শুভ কানে হেডফোন পরে দাঁড়িয়ে আছে। দেখা মাত্র ডিজে শুভকে শ্যুট করে। আর নিখিলকে ডিজার্ম করতে বললে নিখিল সাথে সাথে বোমটি ডিজার্ম করে দেয়। এরপর ডিজে আস্তে আস্তে উপরে উঠে আসে। শুভকেও দেখা যায় তার বুকে গুলি লেগেছে, রক্তাক্ত হয়ে একটু দূরে এসে বসে আছে। ডিজেকে দেখে শুভ বলে, মানবতার আসল চেহারা দেখে তোমার ঘৃণা হচ্ছে না? নিজের জীবন নিয়ে যখন প্রশ্ন উঠল, নিজের ঈশ্বরকেই বলে দিতে দ্বিধা করলে না? মানবতাবাদী লোক, এটাই কলির জয়, আর তোমার ঈশ্বরের হার। জবাবে ডিজে বলে, আজও হার তৈরি হয়েছে। ওদের ঈশ্বর এখনও বেঁচে আছে। আর তোর অবস্থা দেখ, তোর এআই এটা প্রেডিক্ট করতে পারেনি। আমি তোর মতো ফিলোসফি ঝাড়তে পারি না, না আমি কোনো মন্ত্র পড়তে পারি। আমি শুধু একটি কথা জানি, উপরে কেউ আছে যে তোর মতো মানুষদের কখনো জিততে দেয় না। শুভ বলে, এটা তোমার দৃষ্টিকোণ। আমার দৃষ্টিকোণ থেকে তুমি হেরে গেছো। রিয়া, লোলার্ক আর তোমার স্ত্রী অনেক ভালোবাসতে না তাকে? ডিজে তখন উত্তেজিত হয়ে শুভের পাশে একটি গুলি করে। শুভ বলে, তুমি ভীতু, আমাকে মারার কথা ভাবছো না। ডিজে বলে, তুই কি বলেছিলি? মৃত্যুই মুক্তি। আমি তোকে কিভাবে মুক্তি দিতে পারি? এরপর সিন চলে যায় 1 মাস পর। শুভকে জেলে আটকে রাখা হয়েছে। পলকে দেখা যায় এটিএফ থেকে রিজাইন করে চলে যাচ্ছে। নায়নার কথা মতো নিখিলও তাকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। নুসরাতকেও দেখা যায় হসপিটালে বসে একটি ফটো দেখছে আর শুভের কথা ভাবছে। শুভ বলেছিল, তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই নুসরাত। এরপর নিখিলকে দেখা যায় শুভের সাথে জেলে দেখা করতে এসেছে। শুভ নিখিলকে দেখেই বলে, আমি জানি আপনি কেন এসেছেন। আপনার মনে হচ্ছে আপনি আমাকে বন্দি দেখে আপনি শান্তি পাবেন, কিন্তু এটা আপনার ভ্রম। নিখিল শুধু বলে, আজ বেতালের মতো প্রশ্ন করবে না? শুভ হেসে বলে, এতক্ষণে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন, না আমি বেতাল, না আপনি বিক্রম। তারপর আপনাকে একটি গল্প শোনাই। কলির সাথে মহাযুদ্ধে কলকেও ধর্মরাজ বুঝতে পেরেছিল কলিকে হারানো সম্ভব নয়, কারণ কলির কাছে মহাশক্তিশালী সেনাপতি ছিল, কোকা ও বেকোকা। দুজনের উপরে ব্রহ্মদেবের আশীর্বাদ ছিল যে যতদিন তারা একসাথে থাকবে ততদিন না কেউ তাদের হারাতে পারবে, না তাদের মারতে পারবে। তখন কপাটরাজ এসে দুজনকে আলাদা করে মেরে ফেলে। তখন কলির পরাজয় নিশ্চিত। কিন্তু এই বিজয়ে ধর্মরাজ সন্তুষ্ট ছিল না। সে কলির পুরো পরিবারকে হত্যা করে, যাতে কলির বংশ চিরতরে মুছে যায়। কিন্তু সে এটাই জানতো না, কলি ওই শরীরে ছিলই না। কলি অনেক আগেই ওই শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করেছে। কলি প্রতিজ্ঞা করেছিল সে কখনো একটি শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি শেষ কলির জন্য নতুন শুরু। এজন্য কলি অমর। তার মানে শুভ বোঝা যাচ্ছে কলি তার মধ্যে নেই, অন্য কারোর মধ্যে চলে গেছে। সব শুনে নিখিল বলে, আমি দূরে কোথাও চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সাথে একবার দেখা করতে এলাম। নিখিল হাত বাড়াতেই শুভ তার সাথে হ্যান্ডশেক করে। নিখিল শুধু বলে, রিয়াকে সরি বলিস। নিখিল হাত ছেড়ে দিতেই শুভ মুখ থুবড়ে পড়ে। মুখ দিয়ে রক্ত এসে ছটফট করতে করতে শুভ জেলের মধ্যেই মারা যায়। এরপরই দেখা যায় নিখিলের হাতে এক ধরনের পয়জন ছিল, যেটা স্কিনের সংস্পর্শ আসা মাত্রই মানুষের মৃত্যু হয়। নিখিল সেই পয়জন দিয়ে শুভকে মেরে রিয়া হত্যার প্রতিশোধ নিল। অন্যদিকে ডিজেকে দেখা যায় বৃন্দার সাথে দেখা করতে এসেছে, কিন্তু বৃন্দা সেখানে আর নেই। ডিজা বৃন্দার ঘর চেক করে সেখানে কিছু অসুরের ছবি দেখতে পায়। তার মানে বৃন্দা নিশ্চয়ই শুভের অনুসারী ছিল। আবার শুভ মারা যাওয়ার আগে বলে গেছে কলি কখনো এক সুরে সীমাবদ্ধ থাকে না, কলির জন্য প্রতিটি শেষ নতুন শুরু।
এখানে আমাদেরকে সিজন 3-র ইঙ্গিত দেয়া হয়, আর সিজন 3-তে হয়তোবা আমরা বৃন্দার মধ্যে কল্কিকে দেখতে পাবো।